কি ভুলে যেতে বলছো বড় আম্মু? তোমার ছেলে কতগুলো বাইরের লোকের সামনে আমাকে যা তা বললো, আর তুমি বলছো সব ভুলে যেতে? নো, নেভার। তাকে এর মাসুল গুনতেই হবে। সে কিভাবে ভেবে নিল যে আমি অদ্রি তাকে এমনি এমনি ছেড়ে দেব? ইতি পেছন থেকে সামনে এগিয়ে এসে বলে উঠল, কি করবি তুই? আজ আর ঝামেলা না করলে হয় না? তাছাড়া তো মাত্র কয়টা বছর, এরপর তুই অন্য বাড়িতে কাজ করবি, তখন পারবি আয়াসের সাথে এত ঝগড়া করতে? হ্যাঁ, এখন তো সব দোষ আমার। তোমাদের ওই লালটু খান যে সবসময় আমার পেছনে পড়ে থাকে, তখন। আর কয় বছরের কথা বলো? আমি কথা দিচ্ছি 10 দিনের মধ্যেই বিয়ে করে এই বাড়ি থেকে চলে যাব। তখন তোমাদের আদরের ছেলের মুখ আর জীবনেও দর্শন করব না আমি। ইতি মাথা নেড়ে বলল, আগে তুই এটা বল, তোর মাথায় কি চলছে? অদ্রি এবার বাঁকা হেসে হাসকি স্বরে বলল, দেখতে থাকো সবাই, আদ্রিয়ান খান আয়াসের শখের পার্টির আজ কি অবস্থা হয়। কথাটা বলে অদ্রি সবাইকে রেখে ঘরের বাহিরে বের হয়ে গেল। আর বাকি সবাই নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করে একই সঙ্গে বলে উঠল, এবার আবার কি হবে? অদ্রি বাড়ির বাইরে পা রেখে দেখলো কেমন শান্ত পরিবেশ চারিদিকে। সে কিছুক্ষণ হেঁটে বিরক্তি নিয়ে বলে উঠল, কি সব মরার পার্টি হচ্ছে, না আছে নাচ আর না আছে গান, কেমন যেন অবস্থা চারিদিকে। মানুষ এত শান্ত কিভাবে থাকে? না না, আমি থাকতে তো এই শান্তি থাকতে পারবে না। অদ্রি হাতে থাকা ফোনটা নিয়ে কল করলো সিয়ামকে। সিয়াম কল ধরতে সে কিছু একটা বলল। তার কথা শুনে সিয়াম বলে উঠল, মাফ কর বন্ধু, আমি এসবের মধ্যে নেই। তোর লালটু খান এই নিয়ে দুবার আমার কোমরের 12টা বাজিয়ে দিয়েছে। 3বারের সময় আমি হাসপাতালে যেতে চাই না। দরকার হলে আমি আজকের পার্টিতেই যাব না। অদ্রি সিয়ামকে শাসিয়ে বলে উঠল, আব্বে হালা, তুই আসবি, তোর ঘাড়ও আসবে। তুই না আসলে আমার এত সাজসজ্জা, এত পরিকল্পনা সব তো ব্যর্থ হয়ে যাবে। আমি যখন বলেছি তখন তুই আসবিই আসবি, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। কলটা কেটে দিয়েছে অদ্রি, কিন্তু সিয়ামের মাথার উপর বাসটা নিক্ষেপ করে। সিয়ামের এখন যায় যায় অবস্থা, সে কি করবে এবার? অদ্রির কথা না শুনলে অদ্রি তাকে মেরে আধমরা বানিয়ে ছাড়বে, আর অদ্রির কথা শুনলে আয়াস তাকে কবরে ঢুকিয়ে দিয়ে আসবে। কই যাবে সে এবার? অনেকটা সময় পর খানবাড়ির সামনে একটি ট্রাক এসে থামলো। সেই সাথে ট্রাক থেকে নেমে এলো সিয়াম আর নিধি। সিয়াম নামার সময় নিধির পায়ে পাড়া দেওয়ায় সে সিয়ামের পিঠে ঠাঠিয়ে একটা কিল মেরে বলে উঠল, বদমাস ছেলে কোথাকার, পাটাকে দিল চ্যাপটা করে। সিয়াম পিঠ ডলতে ডলতে বলে উঠল, দুই বান্ধবী একদম একই রকম, আমাকে না মারলে ওদের ভাত হজম হয় না। কেন রে, অন্য কাউকে চোখে পড়ে না তোদের? না পড়ে না, তোর মতো একটা জলহস্তি পায়ে পাড়া দিলে কি আমি চুপ করে থাকবো? মুখ সামলে কথা বলেননি তো। আমি কিন্তু বয়সে তোদের বড়। আর জলহস্তি কাকে বলিস? আমার মতো বডি ফিটনেস আগে খুঁজে দেখা পারলে। কেন, তোর বডি ফিটনেস ধুয়ে ধুয়ে কি পানি খাবো নাকি? এরই মধ্যে ইতি ওদের দিকে এগিয়ে এসে বলে উঠল, কি শুরু করে দিলি তোরা? দেখছিস না মানুষজন তোদের দিকে কিভাবে তাকিয়ে আছে? একটু তো বিবেক দিয়ে কাজ কর। অদ্রি ওদের দিকে এগিয়ে এলো। অদ্রি এগিয়ে এসে দেখতে পেল সিয়াম আজ সাদা শার্ট প্যান্ট পরে পরিপাটি হয়ে হাজির হয়েছে। অদ্রি সিয়ামের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। একসময় সিয়াম অদ্রির দৃষ্টি অনুসরণ করে তার দিকে তাকালো আর বলে উঠল, এভাবে পেতনির মতো তাকিয়ে আছিস কেন? ভালো লাগছে না দেখতে। ইতি বুকের সঙ্গে হাত ভাঁজ করে বলে ওঠে, ভার্সিটির ক্রাশ বয়, যা পড়বে তাতেই মানাবে থাকে, সেখানে ভালো না লাগার প্রশ্নই আসে না। তাহলেও আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? ইতি সিয়ামের কথা শুনে অদ্রির দিকে তাকালো। অদ্রি এখনো এক ধ্যানে সিয়ামের দিকে তাকিয়ে আছে, যেন এতক্ষণ আশেপাশের কোনো কথা এসে শুনলেনি। ইতি অদ্রির চোখের সামনে দড়ি বাজিয়ে বলে উঠল, কিরে, কি দেখছিস? অদ্রি হঠাৎ ধ্যান ভেঙে নড়ে চড়ে উঠল। কই কিছু না তো, চল, অনেক কাজ বাকি। ইতি ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কিসের কাজ? অদ্রি মুচকি হেসে ইতির গালটা হালকা করে টেনে ধরে বলল, মাই সুইট সিস্টার, আজ যদি তুই আমার কথা শুনে কাজ না করিস তাহলে আমি অদ্রি তোর সাথে জীবনেও কথা বলবো না। অ্যান্ড ইউ নো না, আমি যা বলি তাই করি। ইতি না যাওয়া সত্ত্বেও মাথা নেড়ে হ্যাঁ বলে দিল। কিন্তু অদ্রি তাকে দিয়ে কি কাজ করাবে সে সেটা নিজেই জানে না। বাড়ির মধ্যে বেশ অনেক লোকের সঙ্গে একসাথে বসে বিজনেস নিয়ে কথা বলছিল আয়াস। তার ঠিক পাশে বসে ছেলে যোগ্যতা আর বুদ্ধিমত্তার কথাগুলো শুনছিলেন আনফ খান।
ইমাম খানও এখানে উপস্থিত, কিন্তু মেহরাব আজ বাড়িতে নেই। ডার্কনেস গ্রুপের খোঁজ করতে সে ঢাকার বাইরে গিয়েছে। আহনাফ খান মনে মনে কিছু একটা ভাবছেন। এমন সময় ইমাম খান আহনাফ খানের হাতে হাত রেখে বলে উঠলেন, ভাইজান, কি বুঝছেন? আমাদের আশ কিন্তু এখন আর ছোট আশ নেই, বেশ বুদ্ধিমান আর দক্ষ হয়ে উঠেছে। আপনার কি মনে হয় না আমাদের আশের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত? আহনাফ খান ইমাম খানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ভ্রু গুছিয়ে জিজ্ঞেস করলেন, কিসের ইঙ্গিত দিচ্ছ বলো তো? যা বলার খোলাসা করে বলো। ইমাম খান ইতস্তত ভাবটা এড়িয়ে বলে উঠলেন, আমি ভাবছিলাম আশারও বয়স হয়েছে আর আমাদেরও মেয়েটারও বয়স হয়েছে। দুয়ে দুয়ে 4 হাত এক করে দিলে ভালো হতো না? বাড়ির মেয়েটাও বাড়িতে থাকতো। আহনাফ খান মাথা নেড়ে বলে উঠলেন, ও, বুঝতে পেরেছি। তা ভালো কথাই বলেছ। আমারও বয়স হচ্ছে। একমাত্র ছেলের সুখটা দেখে যেতে পারলেও শান্তি। ও আর রাত্রি দুজনে মিলে ব্যবসা আর পরিবার দেখে নিলে সব ঠিক থাকবে। ইমাম খান হাঁ করে তাকিয়ে বলে উঠলেন, ভাইজান, আপনি রাজি? রাজি না হওয়ার কি আছে? মেয়েটাও তো আমাদেরই। কাছে ভালো মেয়ে থাকতে কি মানুষ দূরে মেয়ে খোঁজ করতে চায়? তুমি সবার সাথে কথা বলে নিও। সব ঠিক থাকলে সামনের সপ্তাহে তাহলে আকটটা করিয়ে ফেলা যাবে। কিন্তু ভাইজান, ছেলে মেয়ের মতামতটা নিয়ে নিলে ভালো হতো না? কিসের মত তাদের? আমরা গুরুজনেরা যা ভালো মনে করেছি তাই হবে। আমাদের বংশে কে কবে নিজের পছন্দে বিয়ে করেছি শুনি? নিজের পছন্দে বিয়ে করলে কি পরিণাম হতে পারে আশা করি তুমি সেটা ভালো করেই জানো ইমাম। জি ভাইজান। তাহলে তাই ঠিক থাকলো। সামনের সপ্তাহে 2 ছেলে মেয়ের আকন্দটা করিয়ে ফেলবো। ইমাম খানের চোখ খুশিতে ঝলমল করে উঠল। তিনি তো এটাই চেয়েছিলেন, একজন যোগ্য ব্যক্তির হাতে তার অমূল্য রত্নটিকে তুলে দিতে। এমন সময় সেখানে পিয়াস দৌড়ে প্রবেশ করে আর সকল লোকের সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, স্যার, সর্বনাশ হয়ে গেছে। বাহির ম্যাম কি কাজটাই না করে ফেলেছে। আয়াস ভ্রুকুচকে তাকিয়ে রইল। পরক্ষণেই খারাপ কিছু মাথায় আসতে সে এক ছুট দিল বাড়ির বাহিরের দিকে। অদ্রির আবার কোনো বিপদ হলো না তো? আয়াসে দৌড়ে যাওয়া দেখে সকল অতিথিরাও বাড়ির বাহিরে দৌড়ে চলে গেল। ইমাম খান আর আহনাফ খানও বেরিয়ে গেলেন। তনু ওপর থেকে পিয়াসের কথা শুনে সেও বিপরীত দিকে ছুট লাগিয়েছে। তার হার্টের আবার কোনো বিপদ হলো না তো? বাড়ির ভেতরে উপস্থিত সবাই বেরিয়ে এসে দেখতে পেল অদ্রি ইতিকে নিয়ে লো স্টেজের ওপর দাঁড়িয়ে আছে। অদ্রির কোমরে ওড়না বাঁধা, আর ইতি কিছুটা ইতস্তত ভাব নিয়ে আশপাশ দেখছে। লো স্টেজের আশপাশে কয়েকটি বড় বড় সাউন্ড বক্স রাখা। বাহিরে সবাই চলে আসতে গান শুরু হয়ে গেল। অদ্রির পায়ে ব্যথা থাকলেও সে সেসবে পাত্তা দিল না। গান শুরু হতেই 2 বোন মিলে স্টেজটাকে কাঁপিয়ে তুলল, আর বাকি সবাই তা হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছে। প্রথমে 2 বোন থাকলেও পরবর্তীতে সিয়াম আর নিধিও যোগদান করেছে। এরপর আস্তে আস্তে অনেক গেস্টও স্টেজে নাচ করতে নেমে পড়ল। মুহূর্তের মধ্যে মনমরা পরিবেশ হয়ে উঠল আনন্দে ঘেরা পরিবেশে। এলাকায় গানের শব্দে মাতোয়ারা। আয়াস তীক্ষ্ণ দৃষ্টিতে অদ্রিকে দেখছে। তাকে বিরক্ত করতে যে অদ্রির এই আয়োজন, সে সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। তনু সহ পুরো খান পরিবার দাঁড়িয়ে দাঁড়িয়ে অদ্রির কাজকর্মগুলো দেখতে লাগলো। হঠাৎ তনুর ফোন বাজতে সে ফোনটা হাতে নিয়ে সাইডে চলে গেল, নয়তো সে দেখতে পেত আয়াস অদ্রির দিকে এক পা করে এগিয়ে যাচ্ছে। আয়াস অদ্রির সামনে এসে অদ্রির হাতটা খপ করে ধরে ফেলল। তা দেখে সকলের নাচ বন্ধ হয়ে গিয়েছে। যে যেভাবে পেরেছে স্টেজ থেকে নেমে গিয়েছে। আয়াস আর অদ্রি নিজেদের দিকে তাকিয়ে রয়েছে। এদিকে আসমা খান আহনাফ খানকে উদ্দেশ্য করে বলে উঠলেন, শুনছেন, ছেলে মেয়েরা এবার কি তাহলে আবার লড়াই করবে? আপনি গিয়ে ওদের আটকাচ্ছেন না কেন? আহনাফ খান বুকের সঙ্গে হাত ভাঁজ করে বললেন, শান্ত থাকো তুমি, কিছুই হবে না। 2 তলোয়ার একসাথে থাকলে কোলাহল হবেই। আসমা খান অস্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। অপরদিকে আয়াস হঠাৎ বাঁকা হাসি দিয়ে অদ্রির কোমর টেনে তার দিকে নিয়ে এলো, আর অদ্রির কানে ফিসফিস করে বলে উঠল, লেটস ড্যান্স। অদ্রি দাঁত কিরমির করে বলল, নো, নেভার। থেমে যেতে বলছো? খেলা তুমি শুরু করেছো, আমি নই। তাই খেলার সমাপ্তিটা না হয় আমার হাতেই হোক। আয়াস তখন অদ্রির চোখের দিকে তাকিয়ে জোরে বলে উঠল, মিউজিক।
কথাটা বলে আয়াস অজিকে নিয়ে স্টেজের মাঝে জোর করে নাচ করতে শুরু করে দিল। পুরো খানবাড়ি দাঁড়িয়ে তাদের এই নাচ দেখছে। আহনাফ খান তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয়েছেন, যেন তার এই বেহায়াপনা একদমই ভালো লাগেনি। ছেলেমেয়েরা নাচ করেছে সেটার স্বাভাবিক ব্যাপার, কিন্তু বাড়ির বড় ছেলে এভাবে সবার সামনে অদ্রিকে ধরে নাচ করছে, এটা বোধ হয় তার ভালো লাগেনি। তাই তিনি বিনা বাক্যে সেখান থেকে বেরিয়ে বাড়ির ভেতরের দিকে হাঁটা দিলেন। ইমাম খান দূরে দাঁড়িয়ে মুচকি হাসছেন, তিনি তো এটাই চাইছিলেন। এমন সময় আসমা খান ইমাম খানকে ডাক দিয়ে বলে উঠলেন, ভাইয়া শুনছো, তোমার ভাইজান বোধহয় রাগ করে চলে গেলেন, তুমি গিয়ে একটু বোঝাবে ওনাকে। ইমাম খান হালকা হেসে বলে উঠলেন, আহা বড় ভাবি, তুমি চিন্তা করো না। বয়জান আজ তিনি নিজেই বলেছেন তিনি আশ আর অদ্রির বিয়েটা 1 সপ্তাহ পরে দিয়ে দিবেন। সাজেদা খান চমকে উঠে বললেন, বিয়ে কাদের? কেন, অদ্রি আর আশের ভাইজান রাজি। একসাথে নাচ করলে তিনি রাগ করবেন না। মনে হয় লজ্জা পেয়েছেন তাই চলে গেলেন। আশ বাইরের দেশে বড় হয়েছে, ওখানে আদব কায়দা ভিন্ন। আসমা খান বাধা দিয়ে বললেন, ভাইয়া তুমি বুঝতে পারছো না, আরণিকা আর আয়াসে কেউ কাউকে দেখতে পারে না, সেখানে বিয়ে কিভাবে সম্ভব? সম্ভব ভাবি, সম্ভব। ভাইজান যখন চেয়েছে তখন সবই সম্ভব। আর তো মাত্র 1টা সপ্তাহ, তারপর সব ঠিক হয়ে যাবে। সবকিছু ঠিক থাকতেই পারে, কিন্তু আসমা খান আর সাজেদা খানের মনটা কেমন কু গাইছে। তাদের মন কিছুতেই ভালোর দিকে সাড়া দিচ্ছে না। আয়াস নাচ শেষ করে অদ্রিকে ছেড়ে দিল আর দম নিতে নিতে বলে উঠল, এই কাজের সাথী আর কে কে? অদ্রি আয়েশের সামনে আঙ্গুল তুলে শাসিয়ে বলল, আপনাকে তো আমি ছাড়বো না আদ্রিয়ান খান আয়াস। আমাকে নিয়ে জোর করে নাচার শখ চিরজীবনের জন্য ঘুচিয়ে দেবো আমি, নয়তো আমার নাম অদ্রি নয়। আয়াস বাঁকা হেসে আজকি স্বরে বলল, ওকে বেবি ডল, আমি অপেক্ষা রয়ে গেলাম, কেমন? আয়াস হাসতে হাসতে সেখান থেকে চলে গেল আর অদ্রি সেখানে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। নিধি এগিয়ে এসে বলল, অদ্রি, তোর ভাই তো সে ভাই, আমি যতবার দেখি কেমন জানি ফিল হয়। অদ্রি তেজ নিয়ে বলে উঠল, তোর ফিল তুই ধুয়ে পানি খা। ওই লালটু খানের আর কোনো কাজ নেই আমাকে বিরক্ত করা ছাড়া, ফালতু লোক একটা। সিয়াম ফট করে বলে উঠল, লোকটা একার ফালতু না, পুরো গোষ্ঠীটাই বোধহয় ফালতু। সিয়াম কথাটা বলে হঠাৎ নিজের মুখটা হাত দিয়ে চেপে ধরে অদ্রির দিকে তাকালো। সে দেখতে পেল অদ্রি আর ইতি দুজনেই ভয়ানক দৃষ্টি নিয়ে ওদিকে তাকিয়ে রয়েছে। সিয়াম এবার কোনো মতে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। সে সাইড দিয়ে কেটে পড়ার তালে থাকলেও অদ্রি তাকে যেতে দেয়নি। সে সিয়ামের হাতটা ধরে অন্যদিকে নিয়ে যেতে শুরু করে দিল। তা দেখে সিয়ামের এবার পরাণ যায় যায় অবস্থা। খান বংশকে ফালতু বলার মজা এবার তাকে বুঝতে হবে। সে মনে মনে অনবরত দোয়া পড়ে যাচ্ছে। অন্যদিকে সিয়াম অদ্রি ফাঁকা একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে পিনপতন নীরবতা, কেউ কিছু বলছে না। সিয়াম সরি বলার জন্য মুখ খুললে অদ্রি তাকে থামিয়ে বলে ওঠে, সিয়াম আমি তোকে কিছু বলতে চাই। সিয়াম স্বাভাবিকভাবেই বলল, কি? অদ্রি দুহাতে ওড়না পেঁচাতে পেঁচাতে চোখ বন্ধ করে বলে উঠল, সিয়াম আমি তোকে ভালোবাসি। অদ্রি কয়েক মুহূর্ত পরে চোখ খুলে দেখতে পেল সিয়াম হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। পরপর সিয়াম চিৎকার করে বলে উঠল, কি? অদ্রি ঢোক গিলে বলল, ভার্সিটিতে প্রথম যেদিন আমি গিয়েছিলাম সেদিন র্যাগিং এর থেকে তো তুই আমাকে বাঁচিয়েছিলি। এরপর থেকে আমার তোকে খুব ভালো লাগে, যদিও তুই জানতি না আমি কেমন ধরনের মেয়ে। আমরা দুজনে একই বয়সের হলেও সমস্যা নেই, তাছাড়া আমাদের মাইন্ডও একই রকম। সিয়াম অদ্রিকে থামিয়ে বলে উঠল, অদ্রি দেখ, আমি তোকে বন্ধু হিসেবেই দেখে এসেছি। তার একমাত্র কারণ তোদের পরিবার আমার পরিবারের থেকেও বড়। আমরা সেই মেয়ের পরিবার কখনো এই সম্পর্ক মেনে নিবে না। অদ্রি সিয়ামের হাত আঁকড়ে ধরে বলে উঠল, তুই একবার রাজি হয়ে যা, পরিবারকে রাজি করানোর দায়িত্ব আমার। তুই বল আমার মধ্যে কি কমতি আছে? আমি কি সুন্দর নই, নাকি আমাকে তোর ভালো লাগে না, নাকি আমি খারাপ মেয়ে, কোনটা? সিয়াম অদ্রির গালে হাত রেখে বলে উঠল, তুই কেন খারাপ হতে যাবে? তোকে আমার প্রথম থেকেই ভালো লাগতো, কিন্তু আমি ভাবতাম তোর মনে অন্য কেউ আছে। তুই যে আমাকে পছন্দ করতে পারিস এটা আমি কখনোই ভাবিনি। তুই কি আমায় ভালোবাসিস সিয়াম? সিয়াম অদ্রির দিকে তাকিয়ে পরক্ষণেই মাথাটা নিচু করে মুচকি হেসে বলে উঠল, হয়তো, কিন্তু পরিবার মানবে না ভেবে কখনো সাহস করে বলা হয়ে ওঠেনি।
সিয়ামের কথা শুনে অদ্রি হঠাৎ ওকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে ওঠে, আই লাভ ইউ সিয়াম, আই লাভ ইউ। চলো আজকে বড় আব্বুকে আমাদের মনের কথা বলে দিই। সিয়াম অদ্রিকে ছাড়িয়ে অস্থির গলায় বলে উঠল, আজ কি হুম। যদি মেনে না নেয়? অদ্রি তার অথরে হাসি ফুটিয়ে বলে উঠল, বড় আব্বুর চোখের মনি আমি। তার মারে বড় আব্বু আমার কথা ফেলতেই পারবে না। সে চল এখন, এখনই চল, আজকে সকল কথা খোলাসা হবে। অদ্রি সিয়ামের হাত ধরে বাড়ির দিকে রওনা দিল। আজ বহু অজানা কথা খোলসা করবে সে। তার বিশ্বাস সিয়ামের কথা বললে অন্তত আহনাফ খান রাগ করবেন না। তিনি তার মেয়ের মনের কথা ঠিক বুঝবে। কিন্তু অদ্রি পূর্ব আভাস পেল না খান বাড়িতে অন্য আলাপ চারিদিকে প্রতিফলিত হচ্ছে। যে পরিবারের জন্য অদ্রি নিজের জীবনও দিয়ে দিতে পারে, সে পরিবার তার ভবিষ্যৎটা অন্য কোথাও জুড়ে দিতে চাইছে। অদ্রি এখন কোন দিকের কথা শুনবে, পরিবারের নাকি নিজের মনের? কি হবে তার আগামীতে নেওয়ার সিদ্ধান্ত? পরিবার নাকি ভালোবাসা, কোনটা বেছে নিবে সে? রাত্রি রজনীতে আচ্ছন্ন পরিবেশ। গা ঢাকা শহরে আনন্দের কোনো চিহ্ন নেই, আছে শুধু না পাওয়ার আকাঙ্ক্ষা, না পাওয়ার বেদনা। এই অসহায় পৃথিবীতে মানুষ একটি দিকেই বারবার আকৃষ্ট হয়, ব্যর্থ হয়ে ফিরে আসে, আর তা হলো মায়া। সবার কাছে মায়া প্রেমের অংশ হলেও কিছু মানুষের কাছে তা শুধু ব্যর্থতা ও শূন্যতার নাম। সুহা তার জীবনে অনেক কিছু হারিয়ে যখন বাঁচার আশা ছেড়ে দিয়েছিল, তখন তার জীবনে আসে খান কোম্পানিতে চাকরির সুযোগ। এটা শুধুমাত্র একটি চাকরি নয়, তার জন্য এই কাজ তার বেঁচে থাকার একটা রাস্তা। বাবার অসুস্থতার খবর পেয়ে সে পাগলের মতো ছুটে গিয়েছিল তার গ্রামের বাড়িতে। সে অদ্রির বিয়ে হলেও আয়াস তাকে বিপক্ষ পক্ষীয় মনে করে দূরে সরিয়ে রাখেনি। আয়াস সুহার সাথে দুজন গার্ড পাঠিয়ে দিয়েছিল, যেন সকল সমস্যা তারাই সামলে নিতে পারে। আয়াসকে সুহা যত দেখছে তত অবাক হচ্ছে। সুহা মাঝে মধ্যে মনে করে আয়াস হচ্ছে অদ্রির জন্য না চাইতে পাওয়া এক টুকরো অমূল্য সুখ। সুহা আজ গ্রাম থেকে ফিরে এসে আজকের পার্টিতে এসেছে, কিন্তু বিপত্তি বোধ হয় তার পিছু ছাড়বে না। এত বড় সাজসজ্জা দেখতে দেখতে সে ভেতরের দিকে এগিয়ে আসছিল। এমন সময় সে খেয়াল না করে কারোর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। পড়ে গেল তো গেল, কিন্তু যার সাথে তার ধাক্কা লেগেছে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তারপর নিচে পড়েছে। সুহা আর্তনাদ করে বলে উঠল, কোন মরাই পড়লো রে আমার উপরে, সর! আরে উঠ আমার উপর থেকে, আমি চ্যাপটা হয়ে গেলাম। সুহার ওপর থেকে লোকটা উঠে গিয়ে কোমরে হাত দিয়ে রেগে বলে উঠল, ওহ, এখানেও মহামারী, জীবনটাই পুরো মহামারীময়। সুহার সামনে তাকিয়ে দেখতে পেল পিয়াস কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নীল রঙের স্যুট পরায় অন্য সময়ের থেকে সুন্দর ও পরিপাটি দেখাচ্ছে তাকে। পিয়াস এবার সুহাকে আপাদ মস্তক দেখলো। সুহা আজ নীল রঙের গাউন পরে এসেছে, একদম নীল পরি লাগছে তাকে। পিয়াসের ভ্রুজোড়া স্থির হয়ে গেল, সে অপলকভাবে সোহাকে দেখছে। মেকআপ ছাড়াও যে কাউকে এত ভালো লাগতে পারে তা বোধ হয় পিয়াসের জানা ছিল না। সোহা কপাল জোড়া কুঁচকে রয়েছে। এবার সে তেতে উঠে বলল, আমি শিওর আপনি আমাকে ইচ্ছে করেই ফেলেছেন, ভোটকার সার মহাশয়। পিয়াস এবার তার ধ্যানের জগৎ থেকে বের হয়ে বলল, ও তাই? কি শখ আমার, তোমাকে না ফেললে আমার তো ভাতই হজম হয় না। মজা নিচ্ছেন? তো আর কি করব, তুমি কি কানা? সামনে এত বড় একজন মানুষ থাকতে তুমি ধাক্কা খাও কিভাবে? চোখ কি হসপিটালে দান করে এসেছো? বাজে কথা বললে আপনার চোখ সহ সব হাসপাতালে ফ্রিতে দান করে দিব। রেডিকিউলাস। সুহা এবার আশপাশ দেখে বলল, যা হবার হয়েছে, এবার বলুন কিসের পার্টি এটা? স্যার তো ফোনে কিছু বলেনি, আর আপনিও কাকের মতো কা কা করে ফোনটা রেখে দিয়েছিলেন। কি আমি কাকের মতো কাকা করি? তাও ভালোই বলেছি, নয়তো আপনি সারাদিন ঘেউ ঘেউ করতেই থাকেন। সময় থাকতে থাকতেই ভালো হয়ে যান ভোটকার সার মহাশয়। সুহা নিজের কথা বলে সেখান থেকে চলে গেল, আর পিয়াস সেখানেই দাঁড়িয়ে রাগে ফুঁসছে। সোহা এগিয়ে যাওয়ার পথে তার সাথে আয়াসের দেখা হয়ে গেল। আয়াস তাকে দেখতে পেয়ে এগিয়ে এসে হাসি মুখে বলে ওঠে, কেমন আছে সোহা? সোহাও মুচকি হেসে বলে, জি স্যার, ভালো আছি। আপনি ঠিক আছেন তো? আয়াস পকেটে হাত গুজে বলে উঠল, তোমার ম্যাডাম আমাকে ভালো থাকতে দিল তো? কেন স্যার, ম্যাডাম আবার কি করলো? তার পাগলামি কখনো কমেছে নাকি? তা বাদ দাও, তোমার বাবা ঠিক আছে তো? আর কোনো সমস্যা? সোহা আবারও তার অথরে হাসি ঝুলিয়ে বলল,
না স্যার, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। কিন্তু স্যার, আজকের পার্টির কারণটা ঠিক বুঝতে পারছি না। মহারানী, কাল আমার জন্য রিস্ক নিয়ে লড়াই করতে গিয়েছিলেন, সেখান থেকে পড়ে আমাকে তাকে উদ্ধার করে নিয়ে আসতে হয়েছে। সোহা হাঁ করে তাকিয়ে বলে উঠল, স্যার, ম্যাডাম আপনার জন্য লড়াই করতে গিয়েছিলেন? তার মানে কি সে আপনাকে ভালোবেসে ফেলেছে? আয়াস মুচকি হেসে বলল, বোধ হয়, তাই সেই খুশিতে আজ এত বড় পার্টির আয়োজন করা হয়েছে। সোহা তার অধরে প্রশান্তিময় হাসি রেখে বলে উঠল, অনেক অনেক অভিনন্দন স্যার, অবশেষে আপনিও আপনার ভালোবাসা পেয়ে গেলেন। দেখবেন এখন থেকে ম্যাডামের সাথে আপনার আর কোনো ঝামেলা হবে না। সেটা বোধহয় ইহকালে সম্ভব না সোহা। তোমার ম্যাডামের সাথে ছোট্টখাটো ঝামেলা করতে আমার যে বড্ড ভালো লাগে। আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি তার সাথে ঝামেলা বজায় রাখতে চাই, কিন্তু এই ঝামেলা কখনো আমার ভালোবাসা কমিয়ে দিতে পারবে না। উল্টো দিনকে দিন ভালোবাসার পরিমাণ বৃদ্ধি পেতেই থাকবে। সোহা মুচকি হাসল শুধু। আয়াস সোহার সাথে কথা বলে অন্যদিকে চলে গিয়েছে। বাড়ি ভর্তি অনেক অতিথি, সেখানে শুধুমাত্র অদ্রিকে চোখে চোখে রাখা তার পক্ষে সম্ভব নয়। তাই আয়াস বাড়ির চারপাশে গার্ডের সংখ্যা দ্বিগুণ করে দিয়েছে। পরিচয়পত্র ব্যতীত সেখানে অন্য কারো প্রবেশ করা অসম্ভব। অদ্রি সিয়ামের হাত ধরে সোজা আহনাফ খানের ঘরের সামনে এসে হাজির হলো। সিয়াম কিছুটা ভয় পেলেও অদ্রি কিছুতেই পিছু হটবে না। সে দরজায় নক করলে ভেতর থেকে আহনাফ খান বলে উঠলেন, কে? অদ্রি দরজা ঠেলে ভেতরে এগিয়ে গেল। আহনাফ খান অদ্রিকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। কিছু বলবে মামুনি? অদ্রির পিছু পিছু সিয়ামও ভেতরে প্রবেশ করলো। সিয়ামকে দেখে আহনাফ খানের ভ্রুজোড়া নিমেষেই কুঁচকে গিয়েছে। তিনি সিয়ামের দিকে তাকিয়ে আবার অদ্রির দিকে তাকালেন। তিনি খুবই বিচক্ষণ একজন মানুষ, তাই অদ্রির মনোভাব বুঝতে তার বেশি একটা সময় লাগলো না। তিনি অদ্রিকে উদ্দেশ্য করে বললেন, আরুনিকা, তোমার এখানে আসার কারণ কি সেটা, যেটা আমি এই মুহূর্তে ভাবছি? অদ্রি সিয়ামের দিকে এক পলক তাকিয়ে মাথাটা নিচু করে নিল। অদ্রি সরাসরি কথা বলার মতো মেয়ে হলেও মুখ দিয়ে যেন আজ আর কথা বের হচ্ছে না। অদ্রি মাথা নুইয়ে ফেলায় আহনাফ খানকে তার প্রশ্নের জবাব দিয়ে দিল। তিনি কিছুক্ষণ চুপ করে খাটে বসে রইলেন। সিয়াম ইতস্ততভাবে একদিকে দাঁড়িয়ে আছে। বেশ অনেকক্ষণ পর আহনাফ খান মুখ খুললেন। মামুনি, তুমি আর সিয়াম সমবয়সী, তাছাড়া সে এখনো কোনো কাজ করছে না। বেকার একটা ছেলের হাতে বাবা হিসেবে বাড়ির মেয়েকে কিভাবে তুলে দেই? অদ্রি মাথা উঠিয়ে বলল, বড় বউ সিয়াম যথেষ্ট ভালো একটা ছেলে, তাছাড়া ও সারা জীবন তো আর বেকার থাকবে না। আহনাফ খান অদ্রিকে থামিয়ে বলে উঠলেন, সিয়াম আমার কাছের একজন বন্ধুর ছেলে, সুতরাং তার সম্পর্কে যথেষ্ট জ্ঞান আমার আছে। ব্যাপারটা পারিবারিকভাবে গেলেই ভালো হতো না? অদ্রি এবার বলেই ফেলল, বড় আব্বু, তোমার ছেলে থাকতে সে কখনোই আমার বিয়েটা সিয়ামের সাথে হতে দিবে না। তাহলে বিয়েটা পারিবারিকভাবে কিভাবে হতে পারে? আহনাফ খান সিয়ামের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন, সিয়াম, তুমি কি আরুনিকা মামুনিকে ভালোবাসো? সিয়াম কণ্ঠে জোর এনে বলে উঠল, জি আঙ্কেল। পারবে আমার মামুনিকে রাজরানী করে রাখতে, সারা জীবন আগলে রাখতে? জি ইনশাআল্লাহ পারবো। আহনাফ খান ঘরের মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সময় পার করলেন। তিনি বোধ হয় কিছু নিয়ে খুবই চিন্তিত রয়েছেন। এবার আহনাফ খান খুবই গম্ভীরভাবে বলে উঠলেন, যদি তোমরা একে অপরকে ভালোবাসো আর সিয়াম সত্যি আরুনিকাকে বিয়ে করতে চায়, তাহলে কালকেই বিয়েটা করতে হবে। আর বিয়ের ব্যাপারে কেউ জানবে না, আয়াসও জানবে না। আর সিয়াম, তুমি আরুনিকা মামুনিকে নিয়ে হয় দেশের বাইরে চলে যাবে, নয়তো আরুনিকাকে পাওয়ার স্বপ্ন শেষ করে দিবে। আহনাফ খানের কথা শুনে সিয়াম এবং অদ্রি দুজনেই ভরকে গেল। যে সামান্য মাত্র বিয়ের সঙ্গে বাহিরের দেশে চলে যাওয়ার কি সম্পর্ক? অদ্রি আহনাফ খানের হাত জোড়া ধরে করুণ কণ্ঠে বলে উঠল, বড় আব্বু, বলো, আমি তো তোমার মেয়ের মতো, তাই না? ছোট থেকে কাঁধে করে ঘুরিয়ে বড় করেছো। তুমি সামনে থাকতে কেউ চোখ গরম দিয়ে পর্যন্ত আমার সাথে কথা বলতে পারেনি। ছোট থেকে না চাইতে সবটা পেয়ে গেছি, কিন্তু কখনো কিছু প্রয়োজন হলেও বলিনি আমি, কারণ আমি জানতাম আমার বড় বোন না চাইতেই আমার সব দিয়ে দিবে। আজ যখন সাহস করে নিজের জীবন সঙ্গীকে আপন করে নিতে চাইলাম, তখন তুমি আমাকে দূরে পাঠিয়ে দিতে চাইছো কেন বড় আব্বু? আমি কি ভুল কিছু আবদার করে ফেলেছি? আহনাফ খান অদ্রির হাতের উপর নিজের আস্থার হাত রেখে মুচকি হেসে ওকে টেনে কাছে নিলেন। অদ্রিকে দুহাত দিয়ে আঁকড়ে ধরে বলে উঠলেন, তুমি বিহীন আমার থাকতেও অনেক কষ্ট হয় মামুনি, কিন্তু আজ থেকে 5 বছর পরে হলেও তুমি বুঝতে পারবে আমি বড় বাবা হিসেবে তোমাকে কেন দূরে পাঠিয়ে দিলাম। আমি কখনোই চাইতাম না তুমি আমার কাছ থেকে দূরে কোথাও যাও,
তাই তো গোপনে ভালো ছেলে ঠিক করে ফেলেছিলাম। খানবাড়ির আদেশ ছিল বড়রা যাকে ঠিক করবে তার সাথেই তোমাদের সকল ভাই বোনদের বিয়ে দেওয়া হবে। কিন্তু আজ যখন তুমি সাহস করে আমার কাছে কিছু চেয়েই ফেললে, তখন তোমাকে বাধা দেওয়ার বিন্দুমাত্র সাহস আমার হলো না। তুমি রাগ করো না মামনি, আমি আহনাব খান খুব ভেবে এই সিদ্ধান্তটা নিয়েছি। আহনাব খান সিয়ামের সামনে দাঁড়িয়ে বললেন। পারবে আমি যা যা বললাম তা মেনে নিতে? সিয়াম ইতস্তত ভাব নিয়ে বলল, কিন্তু আঙ্কেল, আমার পুরো পরিবার যে লন্ডনে রয়েছে, আমি এখানে আমার আঙ্কেল আর বড় ভাইয়ের সাথে থাকি। মাঝে মধ্যে বিজনেসের কাজগুলো দেখি এবং শিখে নিই। বাবা মা ছাড়া বিয়ে করবো কিভাবে? আহনাব খান পরম স্নেহে সিয়ামের কাঁধে হাত রাখলেন আর বললেন, তোমার বাবা শরীফ আমার ছোটবেলার বন্ধু। আমার বাড়ির মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়েছে শুনলে ওর থেকে খুশি আর কেউ হবে না। আমরা নিজেরা বিয়ে দিলে কি কোনো সমস্যা হবে? বা তোমার বাবা যদি ভিডিও কলে লাইনে থাকে? সিয়াম এবার কিছু ভরসা পেল। সে দম নিয়ে বলে উঠল, জি আঙ্কেল, আমার আর কোনো আপত্তি নেই। তবে পাসপোর্ট করতে যতদিন সময় লাগবে ততদিন না হয় অদ্রি খান বাড়িতেই থাকবে। আহনাব খানও বিপরীতে বলে উঠলেন, পাসপোর্ট নিয়ে তোমাকে ভাবতে হবে না, সব ব্যবস্থা আমি করে ফেলবো। তোমার একমাত্র দায়িত্ব হচ্ছে আমার মামনিকে ভালো রাখা, বিপদ থেকে আগলে রাখা। ভবিষ্যতে যে আমার মামনি সুখে থাকবে তা বিবেচনা করেই আমি সিদ্ধান্তটা নিয়েছি। তাহলে এটাই কথা থাকলো, কাল শুভ একটা কাজ শেষ করে ফেলা হবে। সিয়াম হঠাৎ প্রশান্তির হাসি হাসল। সে যতটা কঠিন মনে করেছিল ততটা কঠিন কোনো কাজই হয়নি। আহনাব খান রাগী মানুষ হলেও তিনি যে এত সহজে সব মেনে নেবেন এটা সিয়াম অদ্রি আশাই করেনি। অদ্রির কেন যেন সবকিছু সন্দেহ সন্দেহ লাগছে। অদ্রি আহনাব খানের সকল কথায় সন্দেহের আভাস স্পষ্টভাবে পেয়েছে। তাও সে কিছু বুঝতে না দিয়ে সেখান থেকে সিয়ামকে নিয়ে চলে গেল। অদ্রি যেতে আহনাব খান চেয়ারে বসে পড়লেন। চোখ জোড়া বন্ধ করে মাথাটা পেছন দিকে এলিয়ে দিলেন। তার মাথা থেকে মনে হয় বড় একটা বোঝা নেমে গিয়েছে। এমন সময় তার ঘরের দরজা থেকে কারো কণ্ঠস্বর ভেসে এলো, কাজটা কি ঠিক হচ্ছে? যাদের মেয়ে তাদের না জানিয়ে বিয়ের ব্যাপারে কথা বলা কি আদৌ কোনো অধিকার আছে আমাদের? আহনাব খান মাথা তুলে চোখ খুলে দরজার পানে তাকালেন। দেখলেন আসমা খান দাঁড়িয়ে রয়েছেন। আসমা খানকে দেখে আহনাব খান নড়ে চড়ে উঠলেন। ও তুমি, এসো ভেতরে এসো। আর কিসের কথা বলছো? আসমা খান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনি খাটের ওপর বসে পড়লেন আর নীরবে বলে উঠলেন, অবুঝ হবেন না, কাজটা কেন করলেন সেটা বলুন। আহনাব খান অন্যদিকে মুখ ফিরিয়ে বলে উঠলেন, আমার যা ভালো মনে হয়েছে আমি তাই করেছি। এটা কেমন ভালো মনে হওয়ার বলুন তো? মেয়েটার জীবন ধ্বংস করতে চাইছেন কেন? ধ্বংস কেন করব? আরনিকা ও আমার মেয়ে, আর সিয়ামের পরিবারকে আমরা অনেক বছর ধরে চিনি। সিয়াম যথেষ্ট ভালো একটা ছেলে। আজ সিয়াম বেকার, কিন্তু সারা জীবন তো আর থাকবে না। ওদের এত বড় বিজনেস সব ওর হবে, তা আমার মামনিকে ভালো রাখার জন্য যথেষ্ট। আসমা খান স্বামীর পানে ছলছল চোখে তাকিয়ে বলে উঠলেন, কিন্তু আপনি যে বলেছিলেন আয়াসের সাথে আমাদের অরুর বিয়ে হবে। আহনাব খান অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করে বসলেন, কিসব উল্টাপাল্টা কথা বলছো তুমি? এই কথা আমি কখন বললাম? তাছাড়া আগুন পানিকে এক করার কথাই বা আমি কেন বলবো? ইমাম ভাইয়া যে বলল। আহনাব খান বুঝতে পারছেন সবার মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। তিনি তার স্ত্রীকে সকল কথা খুলে বলতে শুরু করলেন, শোনো আসমা, আমার হায়াত বোধ হয় ফুরিয়ে আসছে, আর আমি যতদিন বেঁচে আছি আমার সন্তানদের কোনো আশ্রয়স্থলের প্রয়োজন হবে না। কিন্তু আমি যখন না থাকবো তখন আমি আরনিকাকে যোগ্য একজনের হাতে তুলে দিতে চাই। হ্যাঁ, যদি আরনিকা মামনি আয়াসকে একটু হলেও পছন্দ করত, আমি ওর সাথেই বিয়েটা দিতাম। কিন্তু তারা তো একে অপরকে নিজেদের শত্রু মনে করে। আর আমি ইমামকে বলেছি ইতির কথা, ইতির সাথে আয়াসের বিয়ে দিয়ে ওদের ইউএসএ পাঠিয়ে দিব। মেহরাবের ট্রান্সফারের কাজ করছি, আমি ওকেও পাঠিয়ে দিব দূরে। ইমাম আর সাজিদাকে ইন্ডিয়া পাঠিয়ে দিতে চাইছি। সেখানে আমার একজন ঘনিষ্ঠ বন্ধুর বিজনেস রয়েছে, আবার সেই কোম্পানির একজন শেয়ার হোল্ডার হচ্ছে আমি। আর তোমাকে আর মাকে পাঠিয়ে দিব তোমার ভাইয়ের কাছে, তাহলে তুমিও সেফ থাকতে পারবে। আসমা খান হঠাৎ তার স্বামীকে দু হাত দ্বারা আঁকড়ে ধরলেন। তার চোখ দিয়ে অশ্রু অনবরত গড়িয়ে পড়তে শুরু করলো। তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন,
আমি জানি না আপনি কিসের জন্য এত ভয় পাচ্ছেন। আমি ভেবেছিলাম আপনি ভুল কাজ করতে যাচ্ছেন, তাই বাধা দিতে এসেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আপনি কিছুর একটা ভয় পাচ্ছেন। আপনি সব সময় যে বলতেন আপনার মৃত্যু হলেও এই খানবাড়িতে যেন হয়, এই কথার মানে এখন বুঝতে পারছি। কিন্তু আমি মরে গেলেও আপনাকে রেখে কোথাও যাব না। চাই না আমার কোনো নিরাপত্তা। আপনার বুকে মাথা রেখে মরতে চাই আমি। আল্লাহর হস্তে আমাকে সেই সুযোগটা দিন। স্ত্রী আবেগময় কথা শুনে আহনাফ খানের চোখ দিয়েও নীরবে পানি ঝরতে শুরু করলো। তিলে তিলে গড়ে তোলা পরিবারকে এবার নিজ হাতে ভাঙতে হবে। তার মৃত্যুর সময় যে নিকটে, তিনি তা বুঝতে পারছেন। যতই হোক বাবা হিসেবে তারও তো একটা দায়িত্ব রয়েছে, তাই তার এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়া। কিন্তু কিসের ভয় পাচ্ছেন তিনি? কার ভয় তাকে ঘিরে ধরেছে? কি হবে সামনে? রাতের গভীরতা ধীরে ধীরে বেড়েই চলছে। সেই রাতের আধারে ঢাকা অন্ধকার আচ্ছন্ন চারিপাশ, নিস্তব্ধতা বিরাজমান প্রতিটি কোণায়। সেই নিস্তব্ধ ঘেরাও করা আধারে নরম বেডের উপর শুয়ে আছে ইলমা। কিছুক্ষণ পর সে নড়ে চড়ে উঠল। ধীরে সুস্থে চোখ মেলে তাকালো সে। চারিদিকে অন্ধকার থাকলেও সে ঠিক বুঝে নিতে পারল তার সামনে চেয়ারে কেউ বসে আছে। ইলমা মৃদু আওয়াজ করে বলে উঠল, কে ওখানে? চেয়ারে বসে থাকা ব্যক্তিটি মাত্রই ঘুমের ঘোরে চলে গেছিল। ইলমার আওয়াজে ইতিমধ্যে তার ঘুমটা উধাও হয়ে গিয়েছে। চেয়ারে বসে থাকা ব্যক্তিটি নড়ে চড়ে দাঁড়িয়ে পড়ল আর ইলমার দিকে এক হাত এগিয়ে নিতে নিতেই বলে উঠল, আর ইউ অলরাইট ফায়ারকুন? এই নামটা ইলমার খুব পরিচিত। তারপরেও সে অপর ব্যক্তিটির হাতটি খপ করে ধরে বলে ওঠে, হু আর ইউ? অপর ব্যক্তিটিও চেয়ার থেকে উঠে পাশে থাকা সুইচ বোর্ডে সকল লাইট জ্বালিয়ে দিল। লাইট জ্বলে উঠতেই ইলমার সামনে উজ্জ্বলের চেহারা স্পষ্টভাবে ফুটে উঠল। ইলমা সহসা নিজের কপালখানা কুঁচকে বলে ওঠে, আপনি এখানে কি করছেন মিস্টার উজ্জ্বল মাহাতাব? উজ্জ্বল ক্ষীণ হাসল, পরপর আবার বসে পড়ল চেয়ারে। সেখানে বসে সে নিজের হাতের দিকে তাকালো। ইলমা এখনো উজ্জ্বলের হাতটা ধরে রেখেছে। সে মুচকি হেসে বলল, বাড়িটা আমার হলে সেখানে আমি থাকবো, এটা তো স্বাভাবিক ব্যাপার। ইলমা ভ্রুকুচকে তাকিয়ে বলল, আপনার বাড়ি? এটা আমার বাড়ি, আর আপনি এখন আমার বাড়িতেই আছেন মিস ইলমা। আমি এখানে কি করে এলাম? সেটা তো আপনার ভালো জানার কথা যে আপনি এত রাতে একা একা রাস্তায় কি করছিলেন। যদি আমি ঠিক সময় সেখানে পৌঁছে না যেতাম তাহলে কি হয়ে যেত একবারও ভাবুন। ইলমার হঠাৎ মনে পড়ে গেল রাতের সকল ঘটনা। সেই ঘটনা মনে পড়তেই সে ঘড়ির দিকে তাকালো। ইতিমধ্যে রাত ৩:৩০ বেজে গেছে। ইলমা হঠাৎই বলে উঠল, ও শিট। ইলমা দ্রুত উজ্জ্বলের হাত ছেড়ে নিজের ওড়নাটা ঠিক করে নেয় এবং খাট থেকে নিচে নেমে সামনের দিকে হাঁটা দিল। হঠাৎ তার ওড়নায় টান পড়তে সে পিছু ঘুরে তাকায়। উজ্জ্বল ইলমার ওড়না হাতে পেঁচাতে পেঁচাতে বসা থেকে উঠে দাঁড়ালো আর ইলমা চোখে চোখ রেখে বলে উঠল, কোথায় যাচ্ছেন মিস তুলনা খান ইলমা? ইলমা দাঁত কিড়মিড় করে বলল, অবশ্যই আমার বাড়িতেই আমি ফিরে যাচ্ছি। এখন সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? তা নয়, কিন্তু আমি যখন আপনাকে নিয়ে এসেছি তখন অবশ্যই আমি আপনাকে ফিরিয়ে দিয়ে আসবো। নো নিড। উজ্জ্বল মুচকি হেসে বলল, বিচলিত হবেন না, আমি আবার অতটা খারাপ লোক নই। আপনি নিশ্চিন্তে এখানে থাকতে পারেন। কাল সকাল হলেই সসম্মানে খান বাড়িতে আপনাকে পৌঁছে দিয়ে আসবো। কোনো পরলোকের বাড়িতে রাত কাটানো আমাদের বংশের মেয়েদের অভ্যাস নয় মিস্টার উদয় মাহাতাব উজ্জ্বল। অনেক সাহায্য করেছেন, এবার আমার সাহায্য আমি নিজে করে নিতে পারবো। ইলমা উজ্জ্বলের হাত থেকে নিজের ওড়নাটা ছাড়িয়ে নিয়ে হন হন করে ঘর থেকে বেরিয়ে যায়। তা দেখে উজ্জ্বল মুখ চেপে হাসলো আর বিড়বিড় করে বলে উঠল, শি ইজ সো কিউট, আই এম ইমপ্রেসড। উজ্জ্বলও তার কোটটা উঠিয়ে ইলমার পিছু পিছু বেরিয়ে পড়ল। এভাবে একা একটা মেয়েকে ছেড়ে দেওয়ার মতো মন মানসিকতা তার নেই। সিয়াম অদ্রি বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। এমন সময় সিয়াম নীরবতা ভেঙে বলে উঠল, অদ্রি, কালকে সত্যি সেই কাঙ্ক্ষিত দিনটি আসতে চলেছে? অদ্রি মুচকি হেসে তার দিকে তাকিয়ে বলল, সত্যি বলতে আমারও বিশ্বাস হচ্ছে না। সিয়াম অদ্রির হাতের উপর নিজের হাতটা রেখে মুচকি হেসে বলল, বল অদ্রি, কি রঙের সাজে সাজাবো তোকে? লাল রঙের ভারী লেহেঙ্গা, গা ভর্তি গহনা, তার সাথে পা অব্দি লম্বা লাল রঙের ওড়না, হাত ভর্তি চুড়ি আর পা ভর্তি আলতা। আচ্ছা ঠিক আছে,
তোর পছন্দের সকল কিছু নিজের হাতে কিনবো আমি। অদ্রি হঠাৎ বলে উঠল, তা ঠিক আছে, কিন্তু এর আগে ওই আদ্রিয়ান খান আয়াসকে এই খানবাড়ি থেকে দূরে পাঠিয়ে দিতে হবে। সিয়াম কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বলে, কেন? আদ্রিয়ান খান আজ থাকলেই বাকি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তাছাড়া আহনাব আঙ্কেলও রাজি, সেখানে বড় ভাই হিসেবে তিনি কখনোই না করতে পারেন না। অদ্রি মনোযোগ দিয়ে সিয়ামের কথাগুলো শুনল, এরপর অন্যদিকে মুখ ফিরিয়ে বিড়বিড় করে বলল, সিম, তুই তো আর জানিস না এই আদ্রিয়ান খান আয়াস লোকটা আসলে কেমন। এতদিনে যতটুকু বুঝলাম তার ক্ষমতা অনেকটাই বিস্তর। তাছাড়া তার মনে আমি ছাড়া অন্য কোনো নারীর চিহ্নটুকুও নেই। সেখানে তুই ভাবলি কি করে সে এসব শুনলে তোর সাথে আমার বিয়েটা হতে দিবে? একবার তোর সাথে আমার নামটা লেখা হয়ে যাক, আমিও দেখবো এরপর আদ্রিয়ান খান আয়াস কি করতে পারে। অদ্রির কোনো কথাই সিয়াম শোনেনি। অদ্রিকে অন্যদিকে মুখ করে থাকতে দেখে সিয়াম অদ্রির হাত ধরে বলল, আজ তাহলে যাই, ইনশাল্লাহ কাল তোকে নিজের বউ বানিয়ে নিয়ে যাব। সিয়ামের কথার বিপরীতে অদ্রি শুধু প্রাণবন্ত চমৎকার হাসি উপহার দিল, কিন্তু অদ্রি এটা ভুলে গেছে তার ভাগ্য কার সাথে লেখা হয়ে গেছে তা খোদাতলা ছাড়া অন্য কেউই জানে না। অদ্রির কাছ থেকে বিদায় নিয়ে নিধি আর সিয়াম বের হয়ে গেল। নিধি দেখতে পাচ্ছে আর সিয়ামের মন মেজাজ অন্য রকমের সুর তুলে গান গেয়ে যাচ্ছে, তা দেখে সে বলে উঠল, হঠাৎ মনে রং লাগার কারণটা কি জানতে পারি জানা? সিয়াম নিধির কথায় মুচকি হাসি দিয়ে বলে উঠল, সেটা না হয় কালকেই বলবো। কথা শোনার জন্য কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কে বলতে পারে যদি কাল পর্যন্ত না বাঁচি? এত সহজে তুই মরবি না। কেন শুনিসনি শয়তানরা সহজে মরে না? নিধি তেতে উঠে বলল। বদমাস ছেলে কোথাকার। সিয়াম বিপরীতে শুধু হাসল, কারণ আজ নিধির সাথে ঝগড়া করতেও তার ভালো লাগছে না। কাল তার কাঙ্ক্ষিত পূর্ণতা লাভের দিন, তাই সে আনন্দে আজকে সকল কিছু যেন সে গাছাড়া ভাবেই মেনে নিল। আর তো মাত্র আজকের রাতটা, তারপর তার পছন্দের মানুষটা সারা জীবনের জন্য তার হয়ে যাবে। রাত এখন গভীর, প্রায় সদর দোরগড়ায় দাঁড়িয়ে আছে আয়াস, তার সাথেই দাঁড়িয়ে রয়েছে পিয়াস। আয়েশের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং আহনাফ খান। তিনি আয়েশের দিকে তাকিয়ে বলে উঠলেন, সাবধানে যাবে, আর কাজগুলো শেষ করে 2 দিন পর ফিরে আসবে। আয়াশ কপালে ভাঁজ ফেলে বলল, আমি বুঝতে পারছি না আব্বু, আপনি হঠাৎ আমাকে কেন খুলনায় পাঠিয়ে দিচ্ছেন? আমি বললাম তো কাল সকালে আমি লোক পাঠিয়ে দেব, তা আপনি শুনছেন না? এত কথা আমার পছন্দ নয় আত্রিয়াম, তোমাকে যতটুকু বলা হয়েছে ততটুকু করো, ভুলে যেও না এখন কোম্পানি তোমার আর আদ্রির দায়িত্বে। তুমি যদি না যেতে চাও তাহলে তো অদ্রিকেই খুলনায় পাঠাতে হবে। আয়াশ বিরক্তিতে মুখ দিয়ে কিছু বিড়বিড় করলো, পরপর বলে উঠল, দরকার নেই, সে একটা মেয়ে এতটা দূরে যেতে পারবে না, আমি যাচ্ছি। কিন্তু আব্বু আমার কাজ শেষ হলে কিন্তু আমি ফিরে আসবো। 1 সেকেন্ড ব্যয় না করে আমি খানবাড়িতে ফিরবো। ততক্ষণ খানবাড়ির সকলকে দেখে রাখার দায়িত্ব আপনার, নাকি আমি গার্ডদের পাহাড়ে রেখে যাব? তার কোনো প্রয়োজন নেই আদ্রিয়ান, আমি এখনো মরিনি, দম জেদ কোনোটাই কমে যায়নি। আমার পরিবারকে রক্ষা করার ক্ষমতা যথেষ্ট রয়েছে আমার মধ্যে, তুমি নিশ্চিন্তে যেতে পারো। আয়াশ আর কিছুই বলল না। সে বললেই তো আহনাফ খান তার কথা মেনে নেবে না, তাই সে বাড়ি থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে অত্রি রুমের বারান্দার দিকে দৃষ্টিপাত করে গেল। যদিও তার পথ চেয়ে বসে থাকার মতো কেউ নেই, কিন্তু তাও মন চাইছে কেউ সেই বারান্দায় তার জন্য রোজ দাঁড়িয়ে অপেক্ষা করুক। আয়াশ গাড়িতে উঠে পড়ল, পিয়াসও গাড়িতে উঠে পড়ে এবং গাড়ি চালাতে শুরু করে দেয়। বেশ অনেকটা রাস্তা আয়াশ কোনো কথাই বলেনি, তাই তো পিয়াস বাধ্য হয়ে বলে উঠল, স্যার, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আয়াসের ভাবনার ধ্যান কাটতে সে নড়ে চড়ে উঠল, পিয়াসের দিকে তাকিয়ে বলে উঠল, সত্যি বলতে আজ অদ্রিকে একটু বেশি সিয়ামের সাথে ক্লোজ হতে দেখলাম। যদিও আমি জানি ওর বেস্ট ফ্রেন্ড, কিন্তু তাও আমার কেন যেন সকল কিছু গোলমালে মনে হচ্ছে। তাছাড়া অদ্রির ব্যবহারে বেশ অনেকটাই পরিবর্তন এসছে। আবার আব্বু হঠাৎ করে আমাকে জোর করে খুলনায় পাঠিয়ে দিচ্ছে, কিছুই মাথায় ঢুকছে না পিয়াস। পিয়াস গাড়িতে ব্রেক কষে বলল, স্যার, তাহলে কি গোপনে কিছু চলছে? আয়াস নিজের আইপ্যাডটা ওপেন করে বলে উঠল, কিছু তো একটা চলছে, কিন্তু সেটা আমার আর না। এখন কি করবেন স্যার? ফিরে যাবেন? প্রয়োজন নেই, আমি বাড়ির আশেপাশে কড়া পাহাড়ে রেখে দিয়েছি। কোনো সন্দেহজনক কিছু মনে হলে তুমি আমাকে এসে ইনফর্ম করবে। ইয়েস স্যার। পিয়াস পুনরায় গাড়ি চালাতে শুরু করে দিল। আয়াস শান্ত থাকলেও তার মস্তিষ্ক তাকে শান্ত হতে দিচ্ছে না।
একদিনে এতগুলো ঘটনা তাকে ভাবিয়ে তুলছে। সবচেয়ে বেশি ভাবাচ্ছে আহনাফ খানের কার্যকলাপ। নয়তো মাঝরাতে ঢাকা ছাড়ার জন্য এতটা জোর কেনই বা করবেন? কিন্তু আয়াসও দমে যাবার পাত্র নয়। সে এর শেষ দেখেই ছাড়বে, অবশ্যই দেখবে। আজকের খানবাড়ির চমক প্রদর্শন করার দিন। সকাল সকাল সবাই জানতে পারল কাল রাতে আয়াস কাজের জন্য খুলনায় চলে গিয়েছে, আর মেহেরাবও এখন ঢাকায় ফিরে আসবে না। অপরদিকে সবাইকে আরেক পর্যায়ের অবাক করে দিয়ে তূর্ণ কোনো একটা জরুরি কাজে ইউএসএ ফিরে গিয়েছে। কিন্তু কেন তার এই রাতারাতি চলে যাওয়া সেটা কারোরই বোধগম্য হচ্ছে না। তারিফ খানের কিছু ব্যাপার সন্দেহজনক মনে হলে তিনি আহনাফ খানের নিকট এসে হাজির হন, যিনি এখন খবরের কাগজের দুনিয়ায় ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছেন। কি ব্যাপার ভাইজান, আজ খানবাড়ি নতুন রূপে আসছে, তুমিও ভালো মেজাজে আসো, কারণটা কি? আহনাফ খান খবরের কাগজের ওপর চোখ রেখে বলে উঠলেন, সেটা না হয় পরেই জানতে পারবে। আপাতত বাড়িতে যা হচ্ছে মুখ বুঝে দেখে যাও। মাত্র তো একদিনের ব্যাপার, তারপর তুমিও মুক্ত, পরিবার নিশ্চিন্ত, আর আমিও তৃপ্তিদায়ক আনন্দ পাবো। তারিফ খান পুনরায় বলে উঠলেন, যেমন? সেই কৈফিয়ত এখন তোমাকে দিতে পারবো না তারিফ, তাই তুমি নিজের কাজ করো। উত্তর দেওয়ার হলে অনেক আগেই সেটা পেয়ে যেতে। এখনো যখন পাওনি তখন কিছু শুনতে পাওয়ার আশা করো না। তারিফ খান খুব ভালো করেই বুঝতে পারছেন আহনাফ খান তার কোনো প্রশ্নেরই জবাব দিবেন না। কিন্তু আহনাফ খান যে মনে মনে কিছুর একটা ছক কষে রেখেছেন সেটার আন্দাজ তিনি খুব ভালো করেই বুঝতে পারছেন। কিন্তু তিনি ভয় পাচ্ছেন নিজেকে নিয়ে, এতদিনের সাজানো গুটি হাতছাড়া না আবার হয়ে যায়। তারিফ খান আহনাফ খানের দিকে এক পলক তাকিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন। না না, এখন আর তার বাকি কাজগুলো ফেলে রাখা যাবে না। তারিফ খান দ্রুত হাতে বেশ কয়েকটা কল দিলেন তূর্ণকে, কিন্তু তার ফোন সুইচ অফ। তিনি আরো বেশ কয়েকবার চেষ্টা করলেন, কিন্তু ফলাফল সেই একই, শূন্য। তারিফ খান জানেন আহনাফ খান খুব ধূর্ত স্বভাবের লোক, এত সহজে তার পেট থেকে কথা বের হবে না। তার মানে এখন সারা দিন তাকে আসল ঘটনা জানার জন্য ওত পেতে বসে থাকতে হবে। কিছুক্ষণ পরে অদ্রি এলো আহনাফ খানের ঘরে। মূলত তিনি নিজেই অদ্রিকে ডেকেছেন। তার সাথে আসমা খানকেও আসতে দেখা গেল, তাকেও ডাকা হয়েছে। তারা দুজন পরপর ঘরে প্রবেশ করে। আহনাফ খান এখনো বারান্দার সামনে ঠায় দাঁড়িয়ে। অদ্রি নিচু আওয়াজে ডেকে উঠল, বড়বু তুমি ডেকেছিলে আমায়? আহনাফ খান পিছু ফিরে অদ্রিকে দেখতে পেলেন। সকাল সকাল মেয়েটার মুখটা কতটাই না স্নিগ্ধ লাগছে তার কাছে। তিনি অদ্রির দিকে এক হাত বাড়িয়ে দিলেন। এই হাত বাড়িয়ে দেওয়ার কারণটা অদ্রির চেনা। যখনই আহনাফ খানের কোনো কারণে মন খারাপ হতেন তখনই তিনি অদ্রিকে এভাবে হাত এগিয়ে কাছে ডাকতেন। তার কথা মতে এটি করে তার মনটা প্রশান্তিতে ভরে যায়। অদ্রি কিছুক্ষণ থমকে আহনাফ খানের কাছে গিয়ে তাকে আলতো করে জড়িয়ে ধরলেন। সেই সাথে আহনাফ খানও মেয়েকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নরম কণ্ঠে বললেন, আজ তোমার এক নতুন জীবন শুরু হতে যাচ্ছে আম্মু। যদিও সেটা তোমার ইচ্ছে, কিন্তু তোমার বড় আব্বু হিসেবে আমার যতটুকু করা প্রয়োজন ততটুকু আমি অবশ্যই করব। অদ্রি আহনাফ খানের মুখের দিকে অপলকভাবে তাকিয়ে রইল। আহনাফ খান বুঝতে পারলেন অদ্রি তার কোনো কথাই বুঝতে পারেনি, তাই তিনি মুচকি হেসে বলে উঠলেন, এখন সকাল 10টা বাজে, আর সিয়াম সেই 8টার দিকেই তোমার যাবতীয় সকল পোশাক আদি পাঠিয়ে দিয়েছে। যাও, সেগুলো দেখে নাও। আর তোমার বড় আম্মু তোমাকে সকল কাজে হেল্প করে দিবে। তোমার জন্য পার্সোনাল লোক ঠিক করা হয়েছে, তুই মন ভরে আজ সাজবে। আসমা খান চুপচাপ দাঁড়িয়ে সকল কথা শুনলেন। তার মন বলছে এখন যা হচ্ছে তা ঠিক হচ্ছে না, কারণ এভাবে সবার থেকে লুকিয়ে কাজটা করা অন্যায়। অদ্রি আহনাফ খানকে দুহাতে আগলে ধরেই বলে উঠল, আজকের পর কি আমি আর এখানে থাকতে পারবো না? অদ্রির একটা কথাই তার বুকটা যেন মুচড়ে উঠল। তিনি ছলছল চোখে বলতে শুরু করলেন, যখন তুমি ছোট ছিলে তোমাকে কোলে উঠিয়ে তোমার নাম দিয়েছিলাম আরনিকা। অদ্রি দেওয়ার মূল কারণ ছিলেন আমার বাবা, কিন্তু সেই কারণের জবাব আমি আজও পাইনি। এরপর তুমি যত বড় হতে লাগলে আর আমার চিন্তার ধারাও অন্যরকম হতে লাগলো। এখন তুমি এতটাই বড় হয়ে গেছো যে আজ তোমাকে বিদায় দিতেই হবে। কিন্তু তুমি যাকে পছন্দ করেছো আর আমি যার হাতে তোমাকে দিচ্ছি, সে যথেষ্ট দায়িত্ববান একজন ব্যক্তি। সে তোমাকে কখনোই একা ছেড়ে দিবে না। আর বলো পর হয়ে যাওয়ার কথা, ভুলে যেও না তুমি আমার মা। আর সন্তান কি কখনো তার মাকে ভুলে যেতে পারে? অদ্রি কেমন যেন লাগতে শুরু করেছে। সে কিছু বলবে তার আগে আহনাফ খান বলে উঠলেন,
তোমার আর সিয়ামের পাসপোর্ট কাল ইমার্জেন্সিতে করে ফেলেছি। যদিও তোমারটা আগে থেকেই করা ছিল। কয়েকদিনের মধ্যে ভিসা চলে এলে তুমি আর সিয়াম চলে যেতে পারবে। অদ্রির হঠাৎ বুকটা মোচড় দিয়ে উঠল। তার চোখে পানি না দেখা গেলেও সেই পানির রেশ দেখা যাচ্ছে। অশ্রু গড়িয়ে পড়তে চাইছে, কিন্তু অদ্রির মন তা আটকে রেখেছে। সে আসমা খানের বাহু আঁকড়ে ধরে বলে উঠল, বড়াম্মু, তুমি বড়াব্বুকে একটু বোঝাও না। বিয়ে করলে কি দূর প্রান্তে চলে যেতে হবে? আমি যে তোমাদের ছেড়ে কোথাও যেতে চাই না। বিশ্বাস করো, আমার কিছুই চাই না, শুধু তোমাদের কাছে থাকতে চাই আমি। আসমা খান অদ্রির গালে হাত রেখে অশ্রু ঝরাতে ব্যস্ত হয়ে পড়লেন। তিনি নরম কণ্ঠে বলে উঠলেন, মারে, মেয়েরা বড় হলে নিজের ঘর ছেড়ে অন্যের ঘরে যেতেই হয়। অন্য দেশে তো আর যেতে হয় না, তাই না? আসমা খান অদ্রির কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন। তিনি আহনাফ খানের দিকেও দৃষ্টিপাত করলেন। আহনাফ খান মাথা নেড়ে কান্না করতে মানা করছেন। তিনি বুঝতে পারলেন এভাবে কান্নায় ভেঙে পড়লে অদ্রিও ভেঙে যাবে। সে সেটা চাইছে না। অপরদিকে আহনাফ খানও চুপ করে রয়েছেন। তার মন ভেঙে গুড়িয়ে যাচ্ছে, তাও তিনি বিন্দুমাত্র আভাস কাউকে বুঝতে দিচ্ছেন না। আসমা খান অনেক কষ্টে অদ্রিকে বুঝিয়ে শুনিয়ে নিজ ঘরে যাওয়ার জন্য রাজি করিয়ে দিলেন। কিন্তু অদ্রি যাওয়ার আগে আহনাফ খানের দিকে তাকিয়ে বলে উঠল, বড়াব্বু, তোমার ছেলে কি সত্যি ঢাকার বাইরে চলে গিয়েছে? আহনাফ খান মাথা নেড়ে বললেন, ফিরে আসবে না তো? তুমি চিন্তা করো না মামুনি, আদ্রিয়ান 2 দিন আগে কখনোই আসতে পারবে না। তুমি যখন চেয়েছো সে এই বিয়েতে থাকবে না, তখন সেই বিয়েতে কখনোই থাকবে না। তুমি চিন্তা করো না, কেমন? যাও, তৈরি হয়ে নাও। অদ্রি নিশ্চয়ভাবে সে ঘর থেকে বেরিয়ে গেল। নিজ ঘরে এসে দৌড় আটকে দিল। নিজ ঘরটাকে ঘুরে ফিরে দেখতে লাগলো সে। এই চেনা ঘরে তার সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসছে। হঠাৎ খাটের ওপর চোখ পড়ল তার। সেখানে সারি সারিভাবে কয়েকটা ডালা রাখা। অদ্রি এগিয়ে গেল সেদিকে। লাল রঙের ভারী লেহেঙ্গা, লাল দোপাট্টা, মুঠো ভর্তি চুড়ি আর ভারী গহনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজ সকালে সে জানতে পেরেছে সিয়ামের বাবা মা এই বিয়ের খবর শুনে খুবই খুশি। সেই সাথে টাকা পাঠিয়ে দিয়েছে অদ্রির জন্য গহনা কিনতে। সিয়াম নিজ হাতে প্রত্যেকটি জিনিস কিনেছে অদ্রির জন্য। অদ্রিকে বউ হিসেবে সাজানোর জন্য সে কাল সারা রাত নির্ঘুম কাটিয়েছে। অদ্রি এক এক করে সকল জিনিসগুলো ছুঁয়ে দিল। হঠাৎ তার মন প্রশান্তিময় হয়ে উঠল। মুখে ফুটে উঠল তৃপ্তিময় হাসির রেখা। দিবা স্বপ্নে পাড়ি দিল অন্য এক অজানায়। মানুষের জীবনে সবচেয়ে বড় পাওনা হলো তার পছন্দের মানুষও তাকে ভালোবাসুক, আর সবচেয়ে বড় ব্যর্থতা হলো সেই মানুষটি যখন অন্য কাউকে ভালোবেসে বিয়ে করতে চায়। এই সকল কথা ভাবতে ভাবতে ব্যস্ত পায়ে খুলনায় অবস্থিত খান ইন্ডাস্ট্রির অফিসে প্রবেশ করল পিয়াস। তার অস্থিরতা এতটাই বৃদ্ধি পাচ্ছে যে তার হৃৎপিণ্ডের শব্দ পর্যন্ত বাহিরে বেরিয়ে আসছে। পিয়াস এক প্রকার দৌড়ে আয়াসের কেবিনে প্রবেশ করে। তখন আয়াস ল্যাপটপে কাজ করছে আর ফোনে কারোর সাথে কথা বলছে। হয়তো কাজের চাপে তার কোথাও নজর রাখার সময় নেই। পিয়াস অস্থিরতা নিয়ে আয়াসের সামনে এসে দাঁড়ালো। পিয়াসকে সামনে দাঁড়াতে দেখে আয়াস মাথা তুলে তার দিকে দৃষ্টিপাত করে। এমন সময় পিয়াস দম নিয়ে বলে ওঠে, স্যার, অনেক বড় বিপদ হয়ে গিয়েছে। অদ্রি ম্যাম। পিয়াসের কণ্ঠস্বর থমকে যায়, কিন্তু অদ্রির নামটুকু কানে যেতে আয়াসের চেহারা পরিবর্তন হতে শুরু করে। আয়াস চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, কি হয়েছে অদ্রি? বলো পিয়াস, কি হয়েছে? কি হয়েছে আমার অদ্রি? আয়াসকে উত্তেজিত হতে দেখে পিয়াসের কেমন যেন লাগতে শুরু করে। সে আমতা আমতা করে বলল, স্যার, আপনার বাবা আজ ম্যাডামের সাথে সিয়াম নামক ওই ছেলের বিয়ে দিয়ে দিচ্ছেন। আয়াস হঠাৎ চিৎকার করে ওঠে। হোয়াট? আয়াস পিয়াসের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, তোর কথা যদি ভুল হয় পিয়াস, তাহলে তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। পিয়াস আবারও আমতা আমতা করে বলল, বিশ্বাস করুন স্যার, আমি ভুল বা মিথ্যা কোনো কিছুই বলছি না। ওই সিয়াম ছেলেটার সাথে অদ্রি ম্যামের আজ বিয়ে হবে। খানবাড়ি আজ আলোক সজ্জায় সেজেছে। অদ্রি ম্যাডামও আজ ওই ছেলের দেওয়া পোশাক গহনায় সাজছেন। আয়াস নিজের চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরল। সামনে টেবিলে থাকা সকল কিছু হাত দিয়ে নিচে ফেলে চিৎকার করে উঠল। তারা এক একটা হুঙ্কার পুরো কেবিনে ভয়ঙ্কর ধ্বনি সৃষ্টি করে তুলছে। আয়াসের পাগলের দৃশ্য দেখতে পেরে পিয়াসের অনেক ভয় করছে। আয়াস যে এবার সকল কিছু ধ্বংস করে দিবে। আয়াস কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। সে পিয়াসের দিকে আঙ্গুল তুলে বলে উঠল, পিয়াস, এখনই গাড়ি বের কর। আমি এই মুহূর্তে ঢাকায় ফিরবো, আর ওই সিয়ামের কলিজাটা টেনে হিচড়ে বের করে আনবো। হারামের বাচ্চার অনেক শখ আমার অদ্রিকে বিয়ে করার।
পিয়াসকে সেখানে এখনো শান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াস ক্ষেপে উঠল। কি হলো, দাঁড়িয়েছিস কেন? দেখতে পাচ্ছিস না আমার বুক কাঁপছে? অদ্রিয়ান খান আয়াসের বুক কাঁপছে, তাহলে তুই আবার মুখ চেয়ে দাঁড়িয়েছিস কেন? তোর কি চাঁদের ভয় নেই? পিয়াস অস্থির গলায় বলে উঠল, স্যার, আপনি যদি গাড়ি দিয়ে ঢাকায় যেতে চান তাহলে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। আর যদি ভিআইপি জোন দিয়ে যেতে চান তাহলেও 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। ততক্ষণে সিয়াম ছেলেটার সাথে ম্যাডামের বিয়ে হয়ে যাবে স্যার। আয়াস হঠাৎ পিয়াসের কলার চেপে ধরে দতে দত পিষে রাগী চোখে তাকিয়ে বলে উঠল, তুই এখন আমি কি হাতে হাত চেকে বসে থাকবো? ইডিয়েট! আমি তো তা বলিনি স্যার, আপনি প্লিজ শান্ত হন, প্লিজ স্যার। পিয়াসকে ছেড়ে দিয়ে আয়াস পকেট থেকে ফোন বের করে কাউকে একটা কল দিল। কল রিসিভ হতে সে বলে উঠল, আমি এক্ষুনি যশোর এয়ারপোর্টে যাচ্ছি, প্রাইভেট জেট রেডি করো। পিয়াস কথাটা শুনেই থমকে যায়। আয়াস কল কেটে টেবিলের উপরে থাকা কোটটা উঠিয়ে বাহিরের দিকে হাঁটা দেয়। যাওয়ার আগে পিয়াসের উদ্দেশ্যে বলে ওঠে, সকল গার্ডদের আমি এয়ারপোর্টের সামনে দেখতে চাই পিয়াস, তার সাথে সকল রাইফেলও। আমি দেখতে চাই আহনাফ খান কিভাবে আমার সামনে দিয়ে আমার জানকে অন্য কারোর হাতে তুলে দেন। আহনাফ খানেরও বোঝা দরকার যে অদ্রিয়ান খান আয়াস তার অদ্রির জন্য কতটা টেরিবল হয়ে উঠতে পারে। মাইন্ডেড। পিয়াস দুদিকে মাথা নেড়ে সায় জানালো। পিয়াসও এগিয়ে গেল আয়াসের পিছু পিছু। আয়াস গাড়িতে উঠে পড়তে পিয়াস গাড়িতে উঠে দ্রুত হাতে গাড়ি চালাতে শুরু করে দিল। আয়াস চোখ বন্ধ করে দম নিচ্ছে। সে যেটা আশাও করেনি সেই কাজটা প্রায় হওয়ার পথে। আহনাফ খান আর অদ্রি মিলে তাকে ধোঁকা দিয়েছে। এর এক একটা শোধ সে ঠিক নিয়ে ছাড়বে। সকাল থেকে নিজেকে আয়নায় দেখছে অদ্রি। এত গহনা, এত শাড়ি, কবে কোনটা পরবে তাই দেখছে। ইতিমধ্যে বাড়ির সকলে জেনে গেছে আজকে কি হতে চলেছে খানবাড়িতে। আলোকসজ্জায় সেজেছে পুরো বাড়িটি। কিছু মানুষের আনাগোনা দেখা যাচ্ছে, তার সাথে মেন গেটে ডেকোরেশন করা হয়েছে। বোঝা যাচ্ছে এটা একটা বিয়ে বাড়ি, কিন্তু সেই বাড়িতেই কারো কোনো আনন্দ নেই। সকলে মন গুমড়ে পড়ে রয়েছে। সবচেয়ে বেশি অবাক হয়েছেন ইমাম খান। তিনি বাড়িতে ছিলেন না, মাত্রই বাড়িতে ফিরেছেন। সকল ঘটনা শুনে ব্যস্ত পায়ে ভাইয়ের ঘরে ঢুকে পড়লেন তিনি। কপালের অবাঞ্ছিত ঘামটুকু মুছে বলে উঠলেন, ভাইজান। আহনাফ খান খাটের উপর চোখ বুজে শুয়েছিলেন। ইমাম খানের কণ্ঠ পেয়ে সেদিকে চোখ তুলে তাকালেন। উঠে বসলেন শোয়া থেকে। কিছু বলবে? ইমাম খান ভেতরে গিয়ে এসে আহনাফ খানের পাশে বসলেন আর নরম সুরে বলে উঠলেন, ভাইজান, শেষবারের মতো ভেবে নাও, কাজটা করা কি ঠিক হচ্ছে না? মানে অদ্রি বাচ্চা মানুষ, কি থেকে কি বলেছে, তুমি তাতেই হ্যাঁ বলে দিয়েছ। আহনাফ খান ইমাম খানকে থামিয়ে বলে উঠলেন, আরুনিকে বাচ্চা হলেও আমি তো আর বাচ্চা নই ইমাম। আমি যা করছি তা ভেবে চিন্তিয়ে করছি। তারপরও একটাবার ভেবে দেখা যায় না? আহনাফ খান হঠাৎ তেতে উঠলেন। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি ইমাম। তুমি তো এর আগে কখনো আমার উপরে কোনো কথার জবাবদিহিতা চাওনি, তাহলে আজ তোমার হলোটা কি? ইমাম খান নীরবে ঢুকিলেন। আসলে খান বাড়িতে কেউই আহনাফ খানের উপরে একটা কথাও বলে না। সেখানে তার নেওয়া সিদ্ধান্তের উপর নিজের যুক্তির কথা বলা দুঃসাহসিকতা। ইমাম খান মনে মনে বলে উঠলেন, ভাইজান, আপনি বড় একটা ভুল করে ফেলছেন। এই কাজটা করা যে পাপ। হে আল্লাহ, কি করব আমি? কিভাবে সকল কিছুর সমাধান করব? আজকে আদৌ কোনো খবর পেল নাকি? না, আল্লাহ কিছু তো একটা করো, নয়তো এত বড় একটা পাপ হয়ে যাবে। অথচ আমি কিভাবে তা মুখ বুজে দেখে যাব? ইমাম খানকে চুপ করে থাকতে দেখে আহনাফ খান ধমকে বলে উঠলেন, তুমি এখনো এখানে বসে আছো কেন ইমাম? আজ না তোমার মেয়ের বিয়ে? বাবা হিসেবে তোমারও তো একটা দায়িত্ব আছে নাকি? ইমাম খান মনে মনে বলে উঠলেন, সে দায়িত্ব যে অনেক আগে করে ফেলেছি ভাইজান। সব কথা যে মনে গেঁথে থাকলেও মুখ দিয়ে যে কিছুই বের হচ্ছে না। কাটার মতো সকল কিছু গলায় আটকে আছে। না পাচ্ছি সইতে, আর না পাচ্ছি তোমাকে সকল কিছু বুঝিয়ে বলতে। ইমাম খান আহনাফ খানকে কিছু বলতে চাইছেন, কিন্তু তিনি ইমাম খানের কোনো কথাই শুনতে নারাজ। তাই এক প্রকার বাধ্য হয়ে মুখে তালা লাগিয়ে ইমাম খান সেই ঘর থেকে বেরিয়ে আসলেন। তিনি কি বা বলবেন? তিনি বললে কি আহনাফ খান কিছু শুনবেন? তিনি যখন ঠিক করেছেন যে সিয়ামের সাথে অদ্রির বিয়ে হবে, তখন এই বিয়ে আর কেউ আটকাতে পারবে না। ইমাম খান এটাও লক্ষ্য করেছেন, পুরো খানবাড়ির আশেপাশে আহনাফ খান কড়া গার্ডের ব্যবস্থা করেছেন। আয়েশের গার্ডদের সরিয়ে তিনি তার গার্ড রেখে দিয়েছেন,
যেমন বাবা তেমন তার ছেলে, রক্ত সত্যিই কথা বলে, সেটা ইমাম খান হাড়ে হাড়ে বুঝতে পারছেন। অদ্রিকে লাল রঙের লেহেঙ্গা পরানো হয়েছে, আর তার সাথে গা ভর্তি স্বর্ণ অলংকার তো রয়েছেই, হাত ভর্তি মেহেন্দি, আর তার মাঝে সিয়ামের নামের প্রথম অক্ষর, সাথে হাত ভর্তি লাল রঙের জুড়ি, মাথায় লম্বা ওড়না, একদম পরিপূর্ণ লাল রঙে রাঙা বউ লাগছে তাকে। সোহা আজ নিজের হাতে অদ্রিকে সাজিয়ে দিচ্ছে, কিন্তু সোহার মুখে সেই খুশির ছোঁয়া নেই, ঠোঁট ভর্তি হাসির ঝুড়ি নেই। সোহাকে এমন মন মরা হয়ে থাকতে দেখে অদ্রি প্রশ্ন করে ওঠে, কি হয়েছে সুহা, মন খারাপ নাকি? সোহা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, একটা সত্যি কথা বলি ম্যাডাম, রাগ করবেন না তো? অদ্রি তার অধরে প্রাণবন্ত চমৎকার হাসি বজায় রেখে বলল, বলে ফেলো, আজ আর কারো উপর রাগ করবো না, আজ যে আমার খুশির দিন। সোহা ঢোকিলে বলল, ম্যাডাম, স্যার কিন্তু আপনাকে অনেক ভালোবাসেন। তিনি কি কি না করেছেন আপনার জন্য, আর স্যার মনে করেন আপনিও তাকে অনেক ভালোবাসেন। কিন্তু হঠাৎ কি হয়ে গেল যে আপনি সবার আড়ালেই স্যারকে দূরে পাঠিয়ে অন্য একজনকে বিয়ে করে নিচ্ছেন? আপনি দয়া করে আপনার মত বদলেই ফেলুন ম্যাডাম, নয়তো আয়াস স্যার বরবাদ হয়ে যাবে, সে পাগল হয়ে যাবে ম্যাডাম। অদ্রি কপাল কুঁচকে রাগের দৃষ্টি নিক্ষেপ করে বলল, সুহা, একে তো তুমি আমার বোনের মতো, তার উপর আজ আমার বিয়ে, তাই তোমাকে কিছু বললাম না আমি। তুমি ভুলে যেও না আতিয়ান খান আয়াস আমার প্রতিদ্বন্দ্বী, আর তাছাড়া তাকে আমার দুচক্ষে সহ্য হয় না। সে আমাকে ভালোবাসে এটা আমি মানিই না। সে শুধুমাত্র মানুষের অনুভূতি নিয়ে খেলতে পারে, তার মতো মানুষ কখনো কাউকে ভালোবাসতেই পারে না। তারপরও ম্যাডাম একবার ভেবে দেখুন। অনেক হয়েছে সুহা, আমি আর এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তুমি নিজের মতো থাকো, তাও ওই বাজে লোকের ব্যাপারে একটা কথা মুখ দিয়ে বের করো না। শুধু মনে রাখো, আই হেট আতিয়ান খান আয়াস। সোহা চুপ করে রইল। এমন সময় ইতিকেও দেখা গেল, তার মুখেও আজ হাসি নেই। সে হয়তো এই বিয়েটা মেনে নিতে পারছে না, নয়তো সেও আয়েশের অনুভূতিকে বুঝতে পেরেছে। ইতির সঙ্গে অদ্রি কোনো কথাই বলেনি, কারণ অদ্রি জানে ইতি আয়েশের ব্যাপারে এই কথা বলবে। ইতি এগিয়ে আসলো অদ্রির নিকটে। এমন সময় মর্জিনা বলে চিৎকার করে ডেকে বলে উঠল, বর আইছে আফা, বর আইছে, কে কোথায় আসো, বর আইছে। বর এসেছে শুনে অদ্রি হাসি হাসি মুখে ভারী লেহেঙ্গা দু প্রান্ত কিছুটা উঁচু করে বেলকনির দিকে এগিয়ে গেল, আর সোহা ইতি সেখানে ঠায় দাঁড়িয়ে। তাদের যে আজ কিছুই বলার নেই। আয়াস প্রাইভেট জেটে করে অনেক আগেই বেরিয়ে গিয়েছিল, সেখান থেকে এখন নামার পালা। পিয়াস একটু পরপর আয়াসকে দেখছে। আয়াসের চোখ যেন আজ আগুনের গোলা। আয়াস অন্যদিকে তাকিয়ে শুধু নিজের রাগ সংবরণ করছে। জেট থেকে নেমে এয়ারপোর্টের বাহিরে পা রাখলো আয়াস। তার সামনে 8টা গাড়ি দাঁড়িয়ে, সেখানে প্রায় 30 জন গার্ড রাইফেল হাতে দাঁড়িয়ে রয়েছে। আয়াস তাদের দিকে এক পলক তাকিয়ে গাড়িতে গিয়ে বসলো। সঙ্গে সঙ্গে সকল গার্ডরা অন্যান্য গাড়িতে বসে পড়ল। আয়াস বাহিরের দিকে তাকিয়ে বিড়বিড় করে নিজ মনে বলে উঠল, অত্র আমার জান, আমার ভালোবাসা কি সত্যি কোনো কমতে ছিল? কেন তো ঘৃণা আমার প্রতি? আজ যে কাজটা হলো তার পেছনে তুমি আছো, যেটা হারে হারে বুঝতে পারছি। কিন্তু তুমি ভুলে গেছো আসলে তুমি কার সাথে খেলাটা খেলছো। আমি আয়াস, এত সহজে নিজের জিনিস অন্যের হাতে বিলিয়ে দেব না, কখনোই না। হয় বুঝিয়ে নিয়ে নিব, নয়তো ছিনিয়ে। ভালোবাসার ক্ষেত্রে কখনো কোনো কম্প্রোমাইজ হবে না। এমন সময় পিয়াস তার দিকে তাকিয়ে বলল, স্যার, রাইফেল নিয়ে আমরা কেন যাচ্ছি? ওটা তো আপনার বাড়ি, তাহলে সেখানে কি এইসবের দরকার আছে? আয়াস পিয়াসের দিকে তাকিয়ে বলল, রাইফেল তো শুধু শুরু। আদ্রি আমার না হলে ওই খান পানিকে গড়িয়ে দিতে আমি দুবার ভাববো না। আনব খান খেলা শুরু করেছেন, আর আমি তা শেষ করব। রক্ত নিয়ে খেলা আমার নেশা নয়, কিন্তু তাতে হাত মাখাতে আমার পরিবারই বাধ্য করেছে। এখন তারা দেখবে আয়েশের ক্ষমতা ঠিক কতটুকু। পিয়াস নীরবে দীর্ঘশ্বাস ছাড়ল। সে বুঝে নিয়েছে আজ একটা বড় ঝড় এগিয়ে আসছে। আজ কি কি হবে তাই ভেবে তার শরীরে শিহরণ বয়ে চলেছে। সাজসজ্জায় পরিপূর্ণ খানবাড়ি, সেখানে চারিদিকে লক্ষ্য করা যাচ্ছে মানুষের আনাগোনা। সিয়ামের পরিবার ইমার্জেন্সি টিকিট না পাওয়ার জন্য আজ এই শুভ দিনে এখানে আসতে পারেনি, কিন্তু সিয়ামের ভাই ও আঙ্কেল এসেছে। সিয়াম তার পরিবার ও বন্ধুদের নিয়ে সদর দরজায় এসে উপস্থিত হলো। সাজেদা খান এই বিয়ে নিয়ে বেশি চিন্তিত নন, তবে তার কোনো আপত্তিও নেই। তিনি সিয়ামকে মিষ্টি খাইয়ে ভেতরে নিয়ে এলেন। ফুলে সাজানো স্টেজে বড় চেয়ারে বসে আছে সিয়াম। আজ সে সাদা রঙের শেরওয়ানি পরে এসছে।
সিয়াম আগে থেকে সুন্দর, এখন আরো বেশি সুন্দর লাগছে তাকে। তার অধরের মিষ্টি হাসি যেন আজ সহ্যই না। কিন্তু বেচারা সিয়াম হয়তো ঝড়ের পূর্ব আভাস অনুভব করতে ব্যর্থ হয়েছে। এরই মধ্যে অতিথিদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। তারা নিজেদের মতো করে খাওয়া দাওয়া করছে। বরপক্ষের সকলে খাবার খেয়ে নিয়েছেন। চারিদিকে হই হুল্লোড়ে ভরপুর। সিয়ামের চোখ বারবার অদ্রিকেই খুঁজছে। যার জন্য আজ এত আয়োজন, সেই মানুষটার দেখা এখনো সিয়াম পায়নি। খাওয়া দাওয়ার আয়োজন শেষ করে সিয়ামকে ড্রয়িং রুমে আনা হলো। সকল আত্মীয় স্বজন সকলে গোল হয়ে একপাশে দাঁড়িয়ে রয়েছে। সিয়ামকে সোফার একপাশে বসানো হয়েছে। অন্য দুটি সোফায়, একটাতে আহনাফ খান আর ইমাম খান বসে রয়েছেন, আর অন্য আরেকটিতে কাজী সাহেব বসে আছেন। এরই মধ্যে কাজী সাহেব বলে উঠলেন, ভাইজান, ছেলে তো এসে পড়েছে, এবার তাহলে মেয়েকে ডাকুন। আহনাফ খান মাথা নেড়ে আসমা খানের দিকে তাকালেন। ইশারায় সম্মতি পেয়ে আসমা খান সিঁড়ি ডিঙিয়ে উপরে চলে গেল। সকলে এখন অপেক্ষা করছে বিয়ের কনের জন্য। সে আসলেই বিয়ে পড়ানো শুরু হবে। সিয়ামের কেমন যেন অস্থির লাগছে। আজ যে তার বিয়ে হয়ে যাচ্ছে, সেটাও তার প্রিয় মানুষের সাথে। সেটাই যেন সে বিশ্বাস করতে পারছে না। তার মনটা বারবার প্রফুল্ল হয়ে উঠছে। বেশ কিছুক্ষণ পর অদ্রিকে নিয়ে আসমা খান সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন। অদ্রির এক পাশে আসমা খান, অন্য পাশে ইতি আর সোহা। লাল রঙে রাঙা বউ সেজে নিচে নামছে সে। কয়েকজন মানুষের পদচারণের শব্দ পেয়ে সবার দৃষ্টি চলে যায় সিঁড়ির দিকে। বউ সাজে অদ্রিকে দেখতে পেয়ে সিয়ামের বুকটা হঠাৎ কেঁপে উঠল। অদ্রির অধরে হাসি দেখে সিয়ামও সহসা হেসে ফেলেছে। অদ্রিকে নিচে নামিয়ে সিয়ামের পাশাপাশি সোফায় বসানো হয়েছে। সিয়াম অপলক দৃষ্টিতে অদ্রির দিকে তাকিয়ে রইল। তা দেখে অদ্রি ফিসফিস করে বলে ওঠে,